কি প্রকার জলবায়ু দেখা যায়? প্রথমে উষ্ণ মরু জলবায়ু, উষ্ণ মরু, সাভানা, দেশীয়। আচ্ছা মরুভূমি এইখানটা দেখালাম, মরু এই অঞ্চলটাতে। মৌসুমী জলবায়ু দেখা যায়, দেখ এইখানটাতে মৌসুমী জলবায়ু অঞ্চল। হ্যাঁ মাদাগাস্কার দ্বীপের মধ্যে। আর এইখানটায় কিন্তু ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, যেটা আমি গাছের চিহ্ন দিয়েছি এই পোরশনটাতে। আমি একটা একটা করে জলবায়ু সারি। হ্যাঁ আমরা এইখানটাতে জানি কি সাগর আছে, আমি নাম লিখিনি, ওটা কি হয়ে যাবে, ভূমধ্য সাগর। এই অঞ্চলটাতে আর এই অঞ্চলটাতে, এখানে তোরা বললি ভূমধ্য সাগর নেই, তাও ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায়। ভূমধ্য সাগরীয় জলবায়ু বললে কখন চিহ্নিত করব? যখন সেখানে কোন সময় বৃষ্টিপাত হবে, শীতকালে বৃষ্টি হবে। আর আমাদের কোন কালে হয়? আমাদের বর্ষাকালে না, বর্ষা বৃষ্টি হয় মানেই বর্ষাকাল, ঠিক আছে? গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। আর মৌসুমী জলবায়ুর আরেকটা বৈশিষ্ট্য, শীতকালটা শুকনো থাকে। আর ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য কি? শীতকালে বৃষ্টিপাত হয়। কিন্তু একটা জিনিস এখন থেকে মনে রাখবি, এই যে আবার ভূমধ্য সাগরীয় নিরক্ষীয় জলবায়ু ডিটেল করতে হবে। ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হলেও বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি নয়। এই বেশি নয়ের কারণটাও বলবো। আগে আমরা সাহারা এই এত বড় মরু অঞ্চলের সৃষ্টি হয়েছে, তাই তো? যেখানে এই অংশটুকু একটুখানি বাদ নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করে কে গেছে? নীলনদ। নীলনদ বিরাট পথের সৃষ্টি করে ভূমধ্যসাগরে পড়েছে। শুধু এই নদী অববাহিকা অঞ্চলটায় চাষবাস হয় বলে এই অঞ্চলটাকে মরু ঘিরতে পারেনি, এর বাদবাকি অংশটাও কিন্তু মরু। এবার নীলনদ এত জল পায় কোথা থেকে? আমি এইটুকু অংশটা যেহেতু ব্যতিক্রম একটু বলে দিই। এই নীলনদ এত জল পায় কোথা থেকে? হ্যাঁ হোয়াইট নীল, হোয়াইট নীল, ব্লু নীল, সে ইথিওপিয়া উচ্চভূমি থেকেই হোক আর টাঙ্গাইল হ্রদ থেকেই হোক, কারণটা এখানে কি? নিরক্ষীয় অঞ্চল, এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। এই প্রচুর বৃষ্টিপাতের যোগান নিয়ে নীলনদ সারা বছর প্রচুর জল দিয়ে যায়। নিরক্ষীয় অঞ্চলেই একমাত্র উৎস নীলনদের, শুধু একবার নয়, এই নিরক্ষরেখাকে সে দুবার ক্রস করেছে। তার মানে তার অনেকটা রাস্তা, নীলনদের অনেকটা রাস্তা এই নিরক্ষীয় অঞ্চলের মধ্যে পড়ছে। বাকি আমরা 0 ডিগ্রির উপরে আরো 10 ডিগ্রি, নিচে আরো 10 ডিগ্রি। তার মানে এই রাস্তাটা যেটা ঘুরে আসছে আবার ঘুরে যাচ্ছে, এতটা অংশ পাচ্ছে যেখানে প্রতিদিন বিকেলবেলা বৃষ্টিপাত হয়। কি বলে অঞ্চলটাকে? তাহলে এই অংশটুকু বাদ দেখ, বাকি এই অংশটাতে মরুভূমি। এখানেও মরুভূমি দেখা যায়। কি নাম কি? কালাহারি আর নাম। এইখানে এই উষ্ণ মরু জলবায়ু সৃষ্টির প্রধান কারণ কি? উচ্চচাপ বলয়। এইখানটাতে একটা উচ্চচাপ বলয় আছে, যেটা কতটি উচ্চচাপ বলয়? এখানে আছে নগরীয় উচ্চচাপ বলয়। তার মধ্যে এই উচ্চচাপ বলয়টা সমুদ্র থেকে অনেক দূরে, বিশেষত এপাশে তো সমুদ্র নেই, এখানে সংকীর্ণভাবে লোহিত সাগর আছে। এরপরে বাকি যদি দেখি, এইখানটাতে কোন মহাসাগর আছে? ভারত মহাসাগর, যা এই অঞ্চল থেকে অনেক দূরে। এখানে আছে কি? আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী পড়ছে এতটুকু অংশ। যেহেতু আফ্রিকার মাথার অংশটা অনেকটা চওড়া, তাই মধ্যবর্তী অংশটা সমুদ্র থেকে অনেক দূরে। এবার সমুদ্র থেকে অনেক দূরে হলেও তোরা বলবি যে এই অংশটাতে তো বৃষ্টিপাত ঘটাতে পারতো, কেন সাথে কথাও বলবো। কিন্তু এই অংশটাতে বৃষ্টিপাত কেন হয় না? আমরা দেখেছি কি ভারতের বেলায়, ভারতের এইখানে দেখ একটা পর্বত ছিল, পশ্চিমঘাট পর্বত, সে বাধা পেয়েছিল বলে বৃষ্টিপাত ঘটাতে পেরেছিল। এখানে কোনো রকম বাধা নেই, জলীয় বাষ্পপূর্ণ বাতাস যত ভেতরে আসছে সে দেখছে কি আরো বেশি করে গরম, যেটা আমাদের রাজস্থানের ক্ষেত্রে হয়। জলীয় বাষ্পপূর্ণ বাতাস সে যদি আরো উষ্ণ অঞ্চলের মধ্যে ঢুকে যায়, তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা বেড়ে যাবে। ঘনীভূত কখন হবে? যখন সে ঠান্ডা জায়গার উপর দিয়ে যাবে।
সে শীতল হওয়ার সুযোগ পেলে তবে ঘনীভূত হবে, তাহলে এখানে ঘনীভূত হওয়ার কোনো সুযোগ নেই। যদি বা এখানে আটলাস পার্বত্য অঞ্চলটা রয়েছে, সে বায়ু প্রবাহকে কোনো রকম ভাবে বাধা দিতে পারে না। বায়ু প্রবাহের গতিপথে কোনো রকম আটলাস পর্বত বাধা হয়ে দাঁড়ায় না। আরেকটা কি বললাম যে উচ্চচাপ বলয়ের কারণে বাতাস নিচের দিকে নামে। নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ ও ঊর্ধ্বগামী বাতাস যেটা শীতল হয়ে নিরক্ষীয় অঞ্চলে না নামতে পেরে এখানে কর্কটীয় অঞ্চলে, এখানে মকরীয় অঞ্চলে নেমে আসে। এই যে উচ্চচাপ বলয়ের কারণে বাতাস অধোগামী বাতাসে কখনো বৃষ্টিপাত ঘটাতে পারবে না। কখন বৃষ্টিপাত ঘটায়? আমরা দেখি কি জল জলীয় বাষ্প হয়ে উপরে উঠে গেল, উপরে উঠে গিয়ে শীতল হয়ে ঘনীভূত হয়ে শীতল হয়ে কথাটা বলছি, তবে বৃষ্টিপাত ঘটাতে পারবে না। কারণ ফ্যানগুলো বন্ধ হয়ে থাকে। আচ্ছা, আরেকটা কি বললাম, উষ্ণবায়ুর ব্যাপারটাও বললাম, সমুদ্র থেকে দূরত্বের কথাটাও বলে দিলাম। পর্বতের প্রভাব, পর্বত নেই বলে বাধা পেতে পারে না জলীয় বাষ্পপূর্ণ বাতাস। আরেকটা হচ্ছে শীতল সমুদ্র স্রোত, যেটা অনেকবার বলছিলি। এখানে কি স্রোত প্রবাহিত হয়? আটলান্টিক মহাসাগরের উষ্ণ যে উপসাগরীয় স্রোত, আমি সত্যি দেখাতে পারবো, সেটা উপরের দিকে চলে গেছে। এটা কিন্তু উষ্ণ স্রোত। এই উষ্ণ স্রোতের শীতল শাখা কেন হয়েছে? এটা অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। শীতল শাখা যেটা ক্যানারি স্রোত, শীতল স্রোত বলে এই জায়গাটাকে আরো বেশি শীতল করে দেয়। ফলে জলীয় বাষ্প তৈরির যে পরিবেশ সেটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তাহলে যদি বা সমুদ্র পেলো, সমুদ্র কাছাকাছি পেলো, সেই সমুদ্র কি করছে? জলীয় বাষ্পের যোগান দিতে পারছে না। তাহলে এই গেল আমাদের এত বড় সাহারা মরুভূমি সৃষ্টির কারণ। এখানে যে জলবায়ুটা সৃষ্টি হয়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি, নিরক্ষীয় জলবায়ুর কারণে। নিরক্ষীয় জলবায়ুর কারণে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। এর মানে এই নয় যে এই অঞ্চলটাতে কোনো গাছ নেই। এইখানে বড় বড় লম্বা ঘাস দেখা যায়, বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলকভাবে এই অংশটাতে কম হয়। এখানে আমরা দেখছি কি না, একটা স্থলভাগের অংশ আছে, কি দ্বীপ, এটার নাম মাদাগাস্কার। আচ্ছা, মাদাগাস্কার, আর এর মাঝখানে একটা প্রণালী আছে। এখানে কি স্রোত প্রবাহিত হয়? মোজাম্বিক স্রোত। আর এই জায়গাটাতে মৌসুমী স্রোত। এই মৌসুমী স্রোতের প্রভাবে এখানে কি হয়? গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, শীতকাল শুকনো থাকে এবং এই অঞ্চলটাতে মৌসুমী জলবায়ু দেখা যায়। এই অঞ্চলটাতে মৌসুমী জলবায়ু দেখা যায়, এই অঞ্চলটাতে মৌসুমী জলবায়ু দেখা যায়। আবার এইটা সমুদ্রের কাছে থাকার জন্য বৃষ্টিপাতের পরিমাণ বেশি, বৃষ্টি অরণ্য। এইখানে সামান্য নদী বলছি চীন দেশীয় জলবায়ু, এখানে চীন অবস্থান করছে না। চীন দেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য কি না, আমাদের ভারতের উত্তরে আছে চীন। চীনে আমাদের ভারতের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কমে যায়। কেন কমে যায়? শীতলতার কারণে অনেকটা উচ্চ অক্ষাংশের দিকে চলে যাচ্ছে এবং তাপমাত্রাও বেশ কম। যেখানে উপকূল অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও এই অঞ্চলটাতে কি দেখা যায়? চীন দেশীয় জলবায়ু দেখা যায়। আচ্ছা, বাকি এই যে সাভানা তৃণভূমি কেন সৃষ্টি হয়েছে? দেখ, প্রত্যেকটা জায়গাতে আমরা কি বলছি, প্রত্যেকটা জলবায়ুর সঙ্গে আমরা কাকে জুড়ে দিচ্ছি যে সেখানে কিরকম গাছপালা। মরু অঞ্চলে কিরকম গাছপালা দেখা যাবে? ক্যাকটাস জাতীয়। মানে কি? কেন? মরু জলবায়ুর বৈশিষ্ট্য কি? সারা বছর বৃষ্টিপাত প্রায় হয় না, হলেও খুব কম পরিমাণ। এইরকম পরিবেশের সঙ্গে অভিযোজিত হতে গিয়ে গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। গাছের উপরে কি থাকে? মোম জাতীয় পদার্থের আবরণ থাকে এবং যে সমস্ত গাছগুলোতে বেশি জলের প্রয়োজন নেই সে ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ জন্মায়। এই অঞ্চলটাতে এই কঙ্গো অববাহিকা, কঙ্গো বা জাইরেন যে নদী অববাহিকা, নদীগুলো পড়েছিল বোর্ডে ছবি এঁকে করানো হয়, তাই তো? এর তুলনায় বৃষ্টিপাতের পরিমাণটা উত্তরে এবং দক্ষিণে কমছে। ফলে বড় গাছের পরিবর্তে ছোট ছোট গাছ কিন্তু সারা বছর বৃষ্টিপাতের কারণে, মানে দুটোই তো কর্কটক্রান্তি মকরক্রান্তির মাঝে অবস্থিত, সারা বছর বৃষ্টিপাতের কারণে এই জায়গাগুলো কিন্তু ঘন। এরকম নয় যে এখানে যেরকম শীতকালে শুকিয়ে যায় ছোট ছোট ঘাস, এরকম নয়। কিন্তু এখানে ঘাসগুলো বেশ লম্বা। সাভানা দিল, সাভানা লিখে রেখেছে, সাভানা। আচ্ছা, তাহলে এখানে দক্ষিণে মরু জলবায়ু মোটামুটি
আমরা এখানে কি গাছ দেখা যায়, তাহলে এটা হলে শেষ হয়ে যাবে। ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে মেহগনি, রোজউড, আয়রন এই গাছগুলোর বিশেষত্ব কি? বড় শক্ত, বেশক্ত, মোটা, ভারী, এই সবই কিন্তু গাছের মূল বৈশিষ্ট্য বলতে হবে কি? সারা বছর পাতা থাকে। কেন থাকে? চিরহরিততার বৈশিষ্ট্যটা, সারা বছর পাতা থাকে মানে সারা বছর সবুজ, তাই চিরহরিত। সারা বছর হয় বলে সারা বছর গাছের পাতা সবুজ থাকে। পরের দিনে কি পড়াবো?